সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুকে ব্যথার কারণে শুক্রবার রাত 12টার দিকে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল ও তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে 11টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে মান্নার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন, হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রায় 2 দশক পর সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী 22শে জানুয়ারি হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। ওই দিন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। পীর আউলিয়ার ভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করা বিএনপির দীর্ঘদিনের ঐতিহ্য। 1991 সাল থেকে পরবর্তী নির্বাচনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেট থেকেই প্রচারণা শুরু করেন। এবার সেই পথে হাঁটলেন তারেক রহমানও। 22 জানুয়ারি প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি এবং পরে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাহি এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে। তারেক রহমানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সিলেটি জামাই, আমাদের বোনের জামাই সিলেটে আসবেন, এটি সিলেটবাসীর কাছে অত্যন্ত আনন্দের একটি সংবাদ। 22 তারিখের আলিয়া মাদ্রাসা মাঠের সকাল 10টার জনসভায় উপস্থিত হয়ে জনসভাকে সাফল্যমণ্ডিত করে এদেশের আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশের পদযাত্রায় শরিক হওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাই। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আগামী 22শে জানুয়ারি সিলেটে আসছেন। এই উপলক্ষে সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে। এদিকে তারেক রহমানকে বরণ করতে এবং জিয়ারত নির্বিঘ্ন করতে প্রস্তুত শাহজালাল রহমতুল্লাহি আলাহি মাজার কর্তৃপক্ষ। উনি আমাদের সিলেটের জামাই, ওই হিসেবে আমরা যতটুকু পারি আমাদের মাজারের কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে স্বাগত করার চেষ্টা করব। বিএনপির চেয়ারম্যানের সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রস্তুত দলও। ওনার যেখানে যেখানে প্রোগ্রাম থাকবে এবং ওনার আসা যাওয়ার যে পথ, গমনাগমনের পথ, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এই জনসভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রতিমধ্যে যে সমস্ত জেলা পড়বে সে সমস্ত জেলায় ওনার সভা আছে, কিন্তু সিলেটে একটি। দীর্ঘ 22 বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা প্রস্তুত সিলেটি জামাতাকে বরণ করার জন্য। অনেকেই মনে করছেন তারেক রহমানের এই সিলেট সফর ধানের শীষে এক নতুন জাগরণ সৃষ্টি করবে। জয়ন্ত কুমার দাস, দীপ্ত সংবাদ, সিলেট। খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি সত্যিকার অর্থেই দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন, যা তাকে কিংবদন্তির কাতারে প্রতিষ্ঠিত করে গেছে। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার দুপুরে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, কোনো স্লোগান নেই দলীয় ব্যানার। এটি এক আপসহীন নেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ। অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে এই শোক সভায় যোগ দেন দলের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেননি। শোক সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর খালেদা জিয়ার স্মরণে শোক বার্তা পাঠ করা হয়। এছাড়া বক্তৃতা করেন সম্পাদকেরা। লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো তাদের বিনীত চিত্তে, আমি তাদেরকে বলবো কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন। এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ,
আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। খালেদা খানম পুতুল থেকে খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন বিশিষ্টজনেরা। তাকে স্মরণ করতে গিয়ে তার 3টি উক্তি, অমর বাণী আমরা চিরকাল মনে রাখবো, যতদিন বেঁচে থাকি ততদিন মেনে রাখবো। গ্যাস পাওয়া যাবে কেমন করে? আমি বললাম তাহলে গ্যাস আমাদের উত্তোলন করতে হবে, জাতীয় প্রতিষ্ঠান ব্যাপারটা শক্তিশালী করতে হবে, অফশোরে এবং সমুদ্রের ভিতরে বিদেশিদের আনতে হবে জাতীয় স্বার্থকে রক্ষা রেখে। আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। তিনি এক প্রকার বিএনপিকে স্যাক্রিফাইস করেন অন প্রিন্সিপল, যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, তিনি যদি সেদিন যেতেন তাহলে বিএনপি বাঁচত, কিন্তু বিএনপির সাথে জনমানুষের যেই দূরত্ব তৈরি হতো সেটা ঘোচানো খুবই কঠিন হতো। উপস্থিত সকলেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সাবেক প্রধানমন্ত্রীর ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের দায়িত্ব হবে স্বাধীনতা, সংযম ও সম্মানের সঙ্গে সেই স্মৃতিকে ধারণ করা এবং তার বিশ্বাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি। খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান আয়োজনের সভাপতি। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানিত উপাধি দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো প্রিয়জনদের মৃত্যু দেখা। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে আইনগতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে ম্যাডামের চিকিৎসাজনিত অবহেলার 3টি বিষয় বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক সভা শেষ হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেন খালেদা জিয়া। এর পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেটের ওসমানী নগরে 3টি বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও অন্তত 10 জন। সকাল 7টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। টানা 12 দিন ধরে শৈত্যপ্রবাহের কবলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। দিনের রোদে দেখা মিললেও বিকেল থেকে শুরু হয় কনকনে ঠান্ডা। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। প্রায় একই চিত্র দিনাজপুর ও গাইবান্ধার। তীব্র শীতে বিপর্যস্ত 2 জেলার জনজীবন। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 10.7 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় সর্বনিম্ন তাপমাত্রা 12.7 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণে জেলা পটুয়াখালীতে কুয়াশা কিছুটা কমলেও শীতের তীব্রতা রয়ে গেছে। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.5 ডিগ্রি সেলসিয়াস। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে শান্তি পরিষদ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নাম দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বোর্ড অফ পিস। স্থানীয় সময়ে শুক্রবার গাজার প্রশাসন তদারকির জন্য এই বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করে হোয়াইট হাউস, যার প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজে। এছাড়া রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে বৃহস্পতিবার 15 সদস্যের টেকনোক্রেটিক কমিটি গঠন করা হয়, যেটি গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনিক দায়িত্ব থাকবে। এই কমিটিকে স্বাগত জানিয়েছে হামাস। এই অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা এগিয়ে নিতে হামাস সহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা মিশরের রাজধানী কায়রোতে রয়েছেন।
এই ছিল এখনকার মতো। এরপর খবর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।